মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছচ্ছেন। গত কয়েক মাস ধরেই এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, কারণ 2024-এর এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তো এই দফায় ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও। পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত, এবং মনে থাকবে নিশ্চয়ই যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি, এবং 2022 থেকে 24-এর তার পুরো সময়কালটাই তিনি এমন ভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে, এবং তার জন্য তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন। সারা পৃথিবীতেই এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক লক্ষ্য, এক বাণিজ্যিক লক্ষ্য, আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য। এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে, মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর, সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয়। রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জুন জুলাই থেকেই এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে এমন একটা সরকার চায়। এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায়, এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য, কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন, এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোনো দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে, তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, এই প্রভাব কমাতে সামরিক পরিসরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কমাতে ব্রেন্ট ক্রিস্টেনসেন কি করতে পারবেন। সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সেনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সেনেটর পিট রিকেটস, এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হুমকির মুখোমুখি হচ্ছি, এবং তা হলো কমিউনিস্ট চীন, এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়, আর এ মাসে
মাসেই খবর এসেছে, মানে অক্টোবরেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ 20টি চীন নির্মিত জে-10 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। এছাড়াও সারফেস টু এয়ার মিসাইল, দীর্ঘ পাল্লার রেডারও তারা নাকি সংগ্রহ করবে চীন থেকে। এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে কি করতে পারে? সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্ন তাকে করা হয়েছিল, এবং তখন ব্রেন ক্রিস্টেনসন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপনের, অতি ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকিটা। কারণ ট্রাম্প প্রশাসন একটা নতুন নীতি গ্রহণ করেছে যেটার নাম থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নিতে পারে এমন রাষ্ট্রের বিরুদ্ধে যারা কিনা দুবার চিন্তা না করে চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়িয়ে চলে। মানে যারা বোঝে না যে চীনের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। কাজেই এটা হচ্ছে ইউনুস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন ক্রিস্টেনসেনের। এবং ব্রেন ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধ বিমান কিনতে যাচ্ছেন। চীনা যুদ্ধ বিমান তো আগে কিনেছেনই, এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে, এবং সেটা 6ই জানুয়ারি হয়েছে, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেরও কম সময় বাকি। ব্রেন ক্রিস্টেনসেন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে, এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে, যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, সেখানে বাংলাদেশি সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন। কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে, কিন্তু ব্রেন ক্রিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা, মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে, গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন। চীনা রাষ্ট্রদূত 5ই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও। কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত। কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল, কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায়, এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল। কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময়। কাজেই চীন বরাবর বিএনপিকে, যারা কিনা তাদের সবসময়ের মিত্র, মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হলেন, 16ই আগস্ট
চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায়, একটা আলাদা এন্টিটি, একটা আলাদা অস্তিত্ব, আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না। এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা, সেটা ব্রেন ক্রিস্টেনসেনের পছন্দ হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে, সেখানে ইউনূস সরকার আর জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব, বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয়, বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন, সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, তাই নয়, এর আগে যখন নভেম্বরে অজিত দোভাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে নির্বাচনটিকে এগিয়ে নিতে, নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন, কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয়, তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে, যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন। এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন, যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন, সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা ট্রাম্প প্রশাসনের নতুন এই দূত ডক্টর ইউনূস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন। কারণ গত অক্টোবরে যখন 3 নর্ডিক দেশের, সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না। বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে, মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের এক রকমের অব্যাহতি দিতে হবে, না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং শিরিন শারমিন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো এক রকমের গ্রেফতার আতঙ্কে কোথায় আছেন সেটা বলা মুশকিল, সেই সব ব্যক্তিবর্গ কিংবা সেলিনা হায়াত আইভীর মতো নেতৃবৃন্দ যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে, তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে। ব্রেন ক্রিস্টেনসেন
চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুঁকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন, ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনীতি করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চিতভাবে এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে। নির্বাচন হবে বলছে সরকার, ভোট দেবে কে? প্রশ্ন জনতার। দিনের আলোয় মাইক বাজছে, পোস্টারে ছেয়ে গেছে দেয়াল, কিন্তু রাতে ঘরে ঘরে মানুষ গুনছে ভোটার নম্বর আর ভয়। যে দেশে গণতন্ত্রের প্রথম শর্তই ছিল সবার অংশগ্রহণ, সেই দেশে আজ সবচেয়ে জনপ্রিয় দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা আসছে। আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয়, পুরোটাই অবৈধ, এ কথা বলতে হয় না। জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে, জানে। তবু প্রশ্ন উঠছে, কেন এই তাচ্ছিল্য, কেন এই তড়িঘড়ি? কার স্বার্থ রক্ষায় এত বড় দলকে বাদ দিয়ে এমন অখ্যাত এক প্রহসনের আয়োজন করা হচ্ছে, যেখানে বিজয়ী এবং পরাজিত নাম আগেই ঠিক করা আছে? কে সরকার আর কে বিরোধী দল, কে কটা সিট পাবে, সব নির্দিষ্ট। জনমনে ধারণা, সামনের সংসদে বিএনপি থাকবে সরকারে, জামায়াত এনসিপি থাকবে বিরোধী কাতারে। কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু খেলার রেফারি যে আগে থেকে নির্ধারিত তা লুকোনোর চেষ্টা করছে না রেফারি নিজেও, মানে নির্বাচন কমিশন। এই ধারণা শুধু গুঞ্জন নয়, প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যেও এর আভাস মিলছে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মানুষ ফল নিয়ে নিশ্চিত, আর এই নিশ্চয়তা মানেই মানুষের কোনো উৎসাহ নেই। যে উৎসাহ জনগণের নেই তা দেখে বিদেশিরাও প্রশ্ন তুলছেন, ইনক্লুসিভ না হলে কি হবে, ক্রেডিবল হবে? উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। কোন বিদেশিরা আবার খুবই আগ বাড়িয়ে ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্য, ইউনূস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য মিলিয়ন মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে পিআর ফার্মকে এসব রাজনীতিবিদদের ম্যানেজ করার জন্য। আইনের শাসন নেই বললেই চলে, এবং সংশয় সে কারণেই। সংবিধান আছে, কিন্তু তা যে কোনো রাতে যে কোনো অধ্যাদেশে বদলে যেতে পারে। এই আতঙ্ক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দ্বিধায় ফেলে দিয়েছে। নিরাপত্তা বাহিনী আছে, কিন্তু তারাই যখন ভোট চুরির অভিযোগে অভিযুক্ত, তখন তাদের হাতে নিরাপত্তা চাওয়াটা খুবই হাস্যকর। গণমাধ্যম আছে, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যখন রাষ্ট্রদ্রোহ হয়ে যায়, যখন সরকারের বিরুদ্ধে কিছু বললেই আনিস আলমগীরের মতো সাংবাদিককে আটকে রাখা হয়, অন্তত পক্ষে শখানেক সাংবাদিক এখন কারাভ্যন্তরে আছে, তখন সংবাদও আর জানতে ইচ্ছা করে না কারো। এই পরিবেশে ভোট দেওয়া মানে শুধু সিল মারা নয়, নিজের অস্তিত্বটাকে আরো পরীক্ষায় ফেলা। মানুষ জানে পরীক্ষায় পাশ ফেল যাই হোক, খাতা যে পুরো পূর্বেই কেউ বদলে দেবে, মানুষ সেটা জানে বলেই তার কোনো আগ্রহ নেই নির্বাচন নিয়ে। একটি পাতানো সরকার পাতানো নির্বাচন করে যাচ্ছে। কিন্তু এখনো প্রশ্ন, আদৌ হবে তো? নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও রাস্তায় তেমন ভিড় নেই, হাট বাজারে নেই তেমন কোনো আলোচনা। দোকানদার বলছে ভোট হবে শুনছি, কিন্তু ক্রেতা আসে না। মানুষের মনে খাচ্ছে না এই ভোট হওয়ার কথা। খেটে খাওয়া মানুষ বলছে ভোট দিলে কি হবে, গতবার তো দিলাম, কিন্তু গন্ডারে চড়ে যে জিতলো সেটা তো আমার চেনা নয়। তরুণরা বলছে আমাদের তো ভোটার হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু উৎসবে গেলে পুলিশ ধরে নিয়ে যায়। এখন উৎসবই ভয়। এই ভয়, এই অনীহা, এই বিতৃষ্ণা, এগুলো কোনো রাজনৈতিক দলের মিছিল উৎপন্ন হয়নি। এগুলো ঘরে ঘরে জন্ম নেওয়া অনাস্থা, ভয়ঙ্কর অনাস্থা। অনাস্থার কারণ পরিসংখ্যানেও ধরা পড়ে। ধরা যাক আওয়ামী লীগের কঠোর সমর্থক 40%, তাদের বাইরে আছে আরো 20% মানুষ যারা হ্যাঁ না বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে দেশ চাই না মনে করে। অর্থাৎ শুরুতে 60% ভোটারের মনে নাম লেখানোর মানে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। বাকি 40%-এর মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি স্বতন্ত্র মিলে ভাগাভাগি চলছে। তাদের মধ্যে অনেকের ভয়, অনেক অবজ্ঞায়, অনেকে প্রবাসে, ভোট কেন্দ্রে যাবেন না তারা। ফলে প্রকৃত ভোট পড়তে পারে সর্বোচ্চ 22 থেকে 25%। কিন্তু এই 25%কেই বড় করতে বলা হয়েছে, এই 25%কেই দেখাতে বলা হয়েছে 70% ভোট পড়েছে বলে। একথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবেই হোক 70% ভোট নিশ্চিত করতে হবে। কেমন করে? রাতারাতি ব্যালট বাক্স ভরে দেওয়া হবে, ভোটার তালিকায় মৃতদের নাম তুলে দেওয়া হবে, একই ছবি দিয়ে কয়েকটি জাতীয় পরিচয়পত্র বানানো হয়েছে ইতিমধ্যে। এসবই আগেও হয়েছে, এখনো হচ্ছে,
এবং এই নির্বাচনে তো হবেই। তফাৎ শুধু এই যে আগে লজ্জা ছিল, এখন লজ্জার বালাইটুকু নেই বলেই জুলাইয়ের ষড়যন্ত্রকারীরা এখন সংসদে বসার স্বপ্ন দেখছে। তাদের যুক্তি, আমরা সরকার ফেলেছি তাই রাষ্ট্র ক্ষমতা আমাদের অংশীদারিত্বে হতে হবে। এই যুক্তি গণতন্ত্রের নয়, এই যুক্তি মাফিয়ার। যে ভাঙে সেই পায়। এই যে মাৎসান নেয়, এই যে ভয়াবহ চিন্তা, এখন নির্বাচনের ভিত্তি হচ্ছে এটাই, আমার দখলে সবকিছু আসতে হবে, রাষ্ট্রকে আমরা দখলে রাখবো। কিন্তু মাৎসর ন্যায়ের যে শেষ পর্যন্ত বড় মাছ ছোট মাছকে গিলে খায়, সেটা তারা ভুলে যায়। আজ যারা -2 ফর্মুলায় আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দুর্বল করতে চেয়েছে, এখন শুধুমাত্র আওয়ামী লীগকে দুর্বল করতে চাইছে, তারা ভাবছে পরে নিজেরাই রাইট শেয়ার করবে। কিন্তু ভোটার যখন থাকবে না, তখন শেয়ারের হিসেবটা যে বন্দুকের নলেই ঠিক হবে, এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। ইতিহাস এও বলছে বাঙালিকে শাসন করা যায় না, শুধু হত্যা করা যায়। 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যন্ত শাসন করতে পারেনি, কারণ বাঙালি মেনে নেয়নি। আজও যদি কেউ ভাবে জোর করে ভোট করে, জোর করে ফল ঘোষণা করে, জোর করে সংসদ বসিয়ে দিলেই শাসন সম্ভব, তবে বোকার স্বর্গে বাস করছে সে। নির্বাচনের 3 দিন পর থেকেই শুরু হবে নতুন অস্থিরতা। এমনিতেই বাংলাদেশ একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ধ্বংসস্তূপের কিনারায় এসে দাঁড়িয়েছে। নির্বাচনের পরে সেটা আরো ভয়াবহ হবে, যেভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখনো বাঙালির রক্তে আছে সেই একই অমান্য, অবাধ্য জিন, যে জিন 1952 রাস্তায় নেমেছিল, 1969-এ গর্জে উঠেছিল, 1971-এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জিন ঘুমিয়ে আছে মাত্র, মরে যায়নি। একদিন ঘুম ভাঙবে, তখন এই পাতানো নির্বাচনের কাগজপত্র, এই কৃত্রিম সংসদ, এই সাজানো রাষ্ট্র সব একসাথে উড়ে যাবে। আর তাই উৎসাহ নেই মানুষের। আপনি লক্ষ্য করে দেখবেন, টিভি রিপোর্টেও আপনি দেখবেন না যে নির্বাচনের উৎসাহ আছে কোথাও। সরকার বহু চেষ্টা করে সব উৎসাহ আনার চেষ্টা করছে, কিন্তু উৎসাহ পাওয়া যাচ্ছে না কোথাও। উৎসাহ থাকবে কি করে? যে নির্বাচনে জিতলে জামায়াত আসবে, হারলেও জামায়াত আসবে, সেখানে জয় পরাজয় দুটোই পরাজয়। যে নির্বাচনে বিএনপিকে বলা হচ্ছে জামায়াতের চেয়ে ভালো, সেটা শুনে মানুষ ভাবে ভালো খারাপের মধ্যে ফারাক যদি 2 ইঞ্চি হয়, তাহলে আমার ভোট দিয়ে লাভ কি? যে নির্বাচনে আওয়ামী লীগকে বলা হচ্ছে দূরে থাকো, তাকে আসতে দেওয়া হচ্ছে না কোথাও, তাকে না রেখে নির্বাচন করার ঘোষণা দেওয়া হচ্ছে, সেটা শুনে মানুষ বুঝতে পারছে যে এখানে জোর করে একটি পক্ষকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। এই খেলায় মাঠে নামা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই মানুষ মাঠে নামছে না, ঘরে বসে আছে। ঘরে বসে থাকাটাই এখন তাদের প্রতিবাদ। এই নীরব প্রতিবাদ একদিন গর্জন হবে, সেটা ইতিহাসের নিয়ম। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচন হয়েছে, এবং এই 3টি নির্বাচনকে আপনারা বলছেন অনিয়মের নির্বাচন, অবৈধ নির্বাচন। কিন্তু তার চাইতেও যে ঘোষণা দিয়ে ইউনূস সরকার ক্ষমতায় এলো, তারা বললো তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে, অংশগ্রহণমূলক নির্বাচন করবে, এবং সেটি করতে গিয়ে তারা এখন নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে 70% ভোটার দেখাতে হবে, যেভাবেই হোক ভোটার টার্ন আউট 70% দেখাতেই হবে। এটা মানুষ যখন জেনে গেছে, মানুষ তখন বলছে আমি গেলেও 70% হবে, না গেলেও 70% হবে, তার চেয়ে না যাওয়াই ভালো। গিয়ে ওখানে বোমায় মারা যাব না অস্ত্রে মারা যাব। অস্ত্র তো দেদারসে বাংলাদেশে আসছে, এবং যেসব অস্ত্র লুট হয়েছিল তা সেগুলো জমা হয়নি। ফলে সবার হাতে অস্ত্র আছে, সবার ঘরে ঘরে অস্ত্র আছে। কে হায় নির্বাচনে ভোট দিতে গিয়ে মারা যেতে চায় বলে? মানুষ মারা যাওয়ার ভয়ে আছে, জীবনের ভয়ে আছে। এই ভয়ের পরিবেশে নির্বাচন, তারপরে গণতন্ত্র। দুঃখিত, বাংলাদেশের অবস্থা এই। জানালাম, মিলিয়ে নেবেন আপনি আপনার অভিজ্ঞতার সঙ্গে। ভালো থাকবেন সবাই।